আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা এ সময় ধান চাষ করেছেন, অর্থাৎ এ সময় যারা বোরো ধান চাষ করেছেন, ধানের জমিতে ধান রোপণের পর কমপক্ষে 3 থেকে 4টি কাজ আপনাদের প্রাথমিক পর্যায়ে ধানের জমিতে অবশ্যই করতে হবে। 3 থেকে 4টি কাজ যদি আপনারা ধানের জমিতে ধান রোপণের প্রাথমিক পর্যায়ে করতে পারেন, তাহলে ধানের ফলন পরবর্তী সময়ে বেশি হয়ে থাকে। আপনারা যদি ধানের ভালো ফলন পেতে চান, ধানের যদি বেশি পরিমাণ ফলন পেতে হয়, তাহলে ধানের জমিতে ধান রোপণের পর প্রাথমিক পর্যায়ে 3টি কাজ অবশ্যই আপনাদের জমিতে করতে হবে। চাষি ভাই, কি এমন 3টি কাজ, যে 3টি কাজ ধানের জমিতে প্রাথমিক পর্যায়ে করলে ধানের ফলন বেশি হয়ে থাকে? আজকের পর্বে এ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাষি ভাই, আপনারা যখন ধানের জমিতে চারাগুলো রোপণ করেন, আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? আপনি জমিতে যে চারাগুলো রোপণ করেছেন, সেই রোপণকৃত চারাটি মাটিতে বসেছে কিনা? অনেক সময় দেখা যায় আমরা যে চারাগুলো জমিতে রোপণ করি, এদের মধ্য থেকে বেশ কিছু চারা বা বেশ কিছু গুছি উঠে যায়। অনেক সময় আমরা ধানের জমিতে মরা চারা রোপণ করে ফেলি, অথবা অনেক সময় দেখা যায় আমরা ধানের জমিতে যে চারাগুলো রোপণ করি, এই রোপণকৃত চারাগুলোর মধ্য থেকে অনেক শিকড়বিহীন চারাও আমরা জমিতে রোপণ করে ফেলি। এই সমস্যাটা হয়তো আমরা প্রথম দিকে অতটা খেয়াল করি না, কিন্তু যখন আমরা জমিতে 2 থেকে 3 দিন বা 4 দিন পরে জমিতে যাই, তখন এই সমস্যাটা আমরা লক্ষ্য করি যে জমিতে বেশ কিছু চারা উঠে গেছে, বেশ কিছু চারা মরা অবস্থায় লক্ষ্য করা যায়। যদি এই সমস্যাটা আপনার ধানের জমিতে প্রাথমিক অবস্থায় দেখা যায়, তাহলে শুরু থেকে আপনাদের যে চারাটা উঠে গেছে বা যে চারাটা মরা অবস্থায় রয়েছে, সেই চারাটা তুলে ফেলতে হবে এবং সেখানে নতুন করে চারা রোপণ করতে হবে। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, জমিতে কোনোভাবে যেন চারা সংখ্যা কম না হয়। জমিটা যাতে পরিপূর্ণ চারায় পূর্ণতা লাভ করতে পারে, এর জন্য অবশ্যই আমাদের জমিতে চারা রোপণ করার পর 2 থেকে 3 দিন বা 4 দিন পর জমিতে যেতে হবে। জমিতে গিয়ে আলের চারিধারে ঘুরে ঘুরে দেখতে হবে যে এই সমস্যাটা কোথাও হয়েছে কিনা। যদি সমস্যাটা কোথাও দেখা যায়, তাহলে তা তাৎক্ষণিকভাবে সেখানে নতুন করে চারা রোপণ করতে হবে। ধানের জমিতে গুছিগুলো যখন কুশি পর্যায়ে থাকে, অর্থাৎ গাছগুলো যখন বাড়ন্ত পর্যায়ে থাকে, এ সময় ধানের জমিতে জ্যান্থোমোনাস ওআরএজি-পিবি নামক এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ধানের গুছিতে আক্রমণ করে ধানের যে নতুন শিকড়গুলো রয়েছে, সেই শিকড়গুলো পচিয়ে ফেলে। এই শিকড় পচে যাওয়ার ফলে অনেক সময় দেখা যায় ধানের গুছিতে যে চারাগুলো রয়েছে, সেই চারাগুলো দুর্বল হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় চারাগুলোর মধ্য থেকে অনেক চারা মরা লক্ষ্য করা যায়, অথবা অনেকটা সময় দেখা যায় যে সম্পূর্ণ গুছি ধ্বংস হয়ে যায়। সেই মরা চারাটাকে সেখান থেকে তুলে সেখানে আবারও নতুন করে চারা রোপণ করতে হবে, অথবা আপনার পাশের যে গুছিটি রয়েছে সুস্থ রয়েছে, সেখান থেকেও 1 থেকে 2টি গুছি নিয়ে সেই ফাঁকা জায়গায় আপনাকে রোপণ করা যেতে পারে। এতে কিন্তু আরেকটি সুবিধা হলো, আর তা হলো এই যে গুছিটি রোপণ করলেন, এই গুছিটি এবং পাশে যে গুছিটি রয়েছে তার সমান তালে আপনারা বড় করতে পারবেন এবং সমান তালে সেই গুছিটি বড় হয়ে থাকবে। চাষি ভাই, ধানের জমিতে যদি এই ব্যাকটেরিয়ার আক্রমণ বা ধানের জমিতে যদি এই গুঁড়ো পচা রোগটি বেশি লক্ষ্য করা যায়, তাহলে ধানের জমিতে এ সময় কপার ভিত্তিক যে ব্যাকটেরিয়ানাশকগুলো রয়েছে,
এগুলো ধানের জমিতে প্রয়োগ করতে হবে। কপার ভিত্তিক ব্যাকটেরিয়ানাশকগুলোর মধ্যে আপনারা পদ্মা অয়েল কোম্পানির সালকক্স অথবা পেট্রোকমের চ্যাম্পিয়ন অথবা ক্লিন এগ্রোর ক্লিন কপার এর যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক প্রতি 10 লিটার পানিতে 10 মিলি হারে মিশিয়ে যদি এ সময় ধানের জমিতে প্রয়োগ করা যায়, তাহলে জমিতে যে এই গোড়া পচা রোগটি রয়েছে তা অনেকটাই দূর করা সম্ভব হয়। আর সেটা অবশ্যই আপনাকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োগ করতে হবে। ধানের জমিতে প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় যে ফোকাসটা আপনার ধানের জমিতে করতে হবে, আর তা হলো ধানের পাশকাঠির সংখ্যা বাড়ানো, অর্থাৎ ধানের কুশির সংখ্যা বাড়ানো। ধানের জমি থেকে যদি প্রাথমিক পর্যায় থেকে আপনারা ধানের কুশির সংখ্যা না বাড়াতে পারেন, পাশকাঠির সংখ্যা না বাড়াতে পারেন, তাহলে ধানের ফলন মার খেয়ে থাকে। চাষি ভাই, ধানের জমিতে চারা রোপণ করার পর থেকে চারার বয়স 30 থেকে 35 দিন হলে যে কুশিগুলো ধানের জমিতে আসে বা পাশকাঠিগুলো আসে, সেগুলোই মূলত কার্যকরী পাশকাঠি। এই 30 থেকে 35 দিনের মধ্যে যে পাশকাঠিগুলো বা কুশিগুলো ধানের জমিতে আনা যায়, সেগুলোতে পরবর্তী সময়ে শীষ আসে। তবে এরপরেও কিছু পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা ধানের জমিতে দেখা যায়, সেগুলো অতটা কার্যকরী হয় না। আর সেগুলোতে ধান আসলেও সেই ধানের গুণগত মান কম হয়, ধানের আকার ছোট হয়ে থাকে, ধানের যে শীষ রয়েছে সেই শীষগুলোও ছোট হয়। ধানের পাশকাঠির সংখ্যা বা ধানের কুশির সংখ্যা বাড়ানোর জন্য ধানের জমিতে প্রাথমিক অবস্থা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সারের প্রয়োজন হয়। যে সারগুলো ধানের জমিতে শুরুতে প্রয়োগ করতে পারলে ধানের যে গাছগুলো, সেই গাছগুলো দ্রুত সময়ের মধ্যে পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যার প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করে থাকে। ধান গাছের পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বাড়ানোর জন্য ধানের জমিতে প্রথম কিছু সার হিসেবে আপনারা বিঘা প্রতি 7 থেকে 10 কেজি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। কেননা ধান গাছগুলো এ সময় প্রচুর পরিমাণ জমি থেকে নাইট্রোজেন সার গ্রহণ করে থাকে। আর যেহেতু ইউরিয়া সারে 46% নাইট্রোজেন থাকে, এজন্য অবশ্যই ধানের জমিতে প্রথম কিছু সার হিসেবে আপনাকে ইউরিয়া সার প্রয়োগ নিশ্চিত করতে হবে। ইউরিয়া সার যদি এ সময় প্রয়োগ করা যায়, তাহলে ধান গাছগুলো সবুজ থাকে, ধান গাছগুলো সতেজ থাকে, ধান গাছগুলো সুস্থ থাকে। আর তখনই সেই গাছগুলো পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বাড়ানোর যে প্রক্রিয়া, সেটা তারা দ্রুত সময়ের মধ্যে ত্বরান্বিত করে থাকে। ইউরিয়া সারের পাশাপাশি আপনারা এ সময় ধানের জমিতে সালফার প্রয়োগ করতে পারেন। যদি এ সময় আপনারা সালফার প্রয়োগ করেন, তাহলে ধান গাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া ধানের জমিতে যদি কোনো ধরনের মাকড়ের আক্রমণ ঘটে বা ছত্রাকের আক্রমণ ঘটে থাকে, তাহলে এই সালফার প্রয়োগের ফলে এই সমস্যাটা দূর করা সম্ভব হয়। বাজারে বিভিন্ন ধরনের সালফার পাওয়া যায়, এদের মধ্য থেকে আপনারা সিনজান্ডা কোম্পানির সিওবিট, মিমপ্যাক্সের মনোভিট, অটো গ্রুপ কেয়ারের কুমুলাস ডিএফ অথবা কেমিস্ট গ্রুপ কেয়ারের রেকা সালফার এর যে কোনো একটি সালফার ইউরিয়া সারের পাশাপাশি যদি আপনারা ধানের জমিতে প্রয়োগ করেন, তাহলে ধান গাছগুলোর ক্লোরোফিল গঠন সক্রিয় হয়, এছাড়াও এনজাইম সক্রিয় রাখে। ধান গাছের পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বাড়ানোর জন্য এ সময় সালফার এবং ইউরিয়া সারের পাশাপাশি জমিতে পিজিআর প্রয়োগ করতে হবে। তবে সেটা জিবরিলিক অ্যাসিড এবং সাইটোকাইনিন ভিত্তিক পিজিআর জমিতে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। জিবরিলিক অ্যাসিড এবং সাইটোকাইনিন পিজিআরের মধ্যে আপনারা ফ্লোরা বেছে নিতে পারেন, কেননা ফ্লোরা শক্তিবর্ধক এবং বৃদ্ধিবর্ধক হিসেবে কাজ করে। কেননা ফ্লোরাতে রয়েছে 20% নাইট্রোবেনজিন, যা গাছের এনার্জি বুস্টার হিসেবে কাজ করে থাকে। এছাড়া ফ্লোরা যদি ধান গাছে প্রয়োগ করা যায়, তাহলে
ধান গাছগুলো ভিতর থেকে শক্তি সঞ্চালন করে থাকে। এমনকি ধান গাছগুলো যাতে মাটি থেকে পুষ্টি উপাদান সহজে গ্রহণ করতে পারে তা নিশ্চিত করে থাকে এই ফ্লোরা। অতএব ইউরিয়া সার সালফারের পাশাপাশি আপনাকে ধানের জমিতে এই ফ্লোরা প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাহলে আপনার ধান গাছের যে পাশকাঠি সংখ্যা বা কুশির সংখ্যা বাড়ানোর নিয়ে যে সমস্যার সৃষ্টি হয় এটা আপনারা অতি সহজেই দূর করতে পারবেন এবং আপনার ধান গাছগুলো দ্রুত সময়ের মধ্যে পাশকাঠির সংখ্যা এবং কুশির সংখ্যার যে প্রক্রিয়াকরণ রয়েছে তা ত্বরান্বিত করতে পারে। ধানের জমিতে প্রাথমিক পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এ সময় ধানের জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ করে থাকে। বিশেষ করে ধানের গাছগুলো যখন কচি অবস্থায় থাকে, অর্থাৎ গাছের পাতাগুলো যখন কচি অবস্থায় থাকে এ সময় ধানের জমিতে এ সময় পাতা মাছির আক্রমণ লক্ষ্য করা যায়। এ সময় ধানের জমিতে আপনারা পাতা মাছির আক্রমণ দেখতে পারবেন। আপনারা স্ক্রিনে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতা মাছিরই আক্রমণের লক্ষণ। এই পাতা মাছি ধান গাছের যে কচি পাতাগুলো রয়েছে সেই পাতার কিনার বরাবর আক্রমণ করে থাকে। পাতার কিনারা যে রস রয়েছে সেগুলো শোষণ করে থাকে। এতে গাছের পাতার কিনারা থেকে সাদা স্বচ্ছ জালিকার মতো লক্ষ্য করা যায়। এই সমস্যাটার কারণে গাছের পাতা ক্লোরোফিল গ্রহণ করতে পারে না, পাতাগুলো খাদ্য গ্রহণ করতে পারে না, এতে গাছগুলো দুর্বল হয়ে পড়ে। এছাড়াও ধানের জমিতে এ সময় মাজরা পোকার আক্রমণ বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ গাছগুলো যখন কুশি পর্যায়ে থাকে, ধানগুলো যখন বাড়ন্ত পর্যায়ে থাকে এ সময় ধানের জমিতে মাজরা পোকার যে মথ রয়েছে এই মথগুলো আপনারা দেখতে পারবেন। এই মথগুলো ধানের জমিতে এ সময় উড়াউড়ি করতে লক্ষ্য করা যায় এবং উড়তে থাকে। একটা সময় দেখা যায় এই মথগুলো ধানের জমিতে ডিম পাড়ে। এই কীড়াগুলো বের হওয়ার পর সেই কীড়াগুলো নিচে নেমে আসে এবং পানিতে ভাসতে থাকে এবং পানিতে ভাসতে ভাসতে একটা সময় ধানের যে গুছি রয়েছে সেই গুছিতে আক্রমণ করে থাকে এবং কীড়াগুলো সেখানে আক্রমণ করে ধানের যে গুছি রয়েছে বা ধানের যে শীষ রয়েছে সেই শীষের মাছ কেটে দিয়ে থাকে। এই মাছ কেটে দেওয়ার ফলে ধানের কুড়ির সংখ্যা বা ধানের যে পাশকাঠির সংখ্যা সেটা কিন্তু হ্রাস পেয়ে থাকে। চাষি ভাই, ধানের জমিতে এ সময় এই পাতা মাছি এবং মাজরা পোকা যাতে আক্রমণ না করে বা যদি মাজরা পোকা এবং পাতা মাছি আক্রমণ করে থাকে তাহলে ধানের জমিতে এ সময় কার্যকরী যে কীটনাশকগুলো রয়েছে এগুলো অবশ্যই প্রয়োগ করতে হবে। পাতা মাছি এবং এই মাজরা পোকা দমন করার জন্য আপনারা এ সময় একই ধরনের কীটনাশক প্রয়োগ করতে পারেন। মাজরা পোকা এবং পাতা মাছি দমন করার জন্য এ সময় আপনার ধানের জমিতে কার্বোসালফান গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এ জাতীয় কীটনাশক এ সময় আপনারা প্রয়োগ করবেন। আর কার্বোসালফান গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে আপনারা মার্শাল, অ্যাডভান্টেজ, বেনিফিট এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে প্রয়োগ করতে হবে। এছাড়া এ সময় আপনারা পাতা মাছি এবং মাজরা পোকা দমন করার জন্য কার্ট্রাপ গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। আর কার্ট্রাপ গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে আপনারা সানস্টাপ, কার্ট্রাপ, ব্রাভো এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 3 মিলি হারে কীটনাশক মিশিয়ে ধানের জমিতে প্রয়োগ করতে হবে। ধানের যদি ভালো ফলন পেতে হয়, ধানের যদি আশানুরূপ ফলন পেতে হয় তাহলে ধানের জমিতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সঠিক সময় দূর করতে হবে। ধানের জমিতে প্রাথমিক পর্যায়ে যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো সঠিক সময় করতে হবে।